আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা অভিনন্দন সবার জন্য। সাথে সাথে সম্মানিত শ্রমিক, কৃষক সহ মেহনতি সকল মানুষকে সম্মান দেখিয়ে আমি আলাপ শুরু করছি। আজকে আমার আলাপের প্রসঙ্গ এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় জেনজি জনতা টোকাই এবং সন্ত্রাসীদের রাজনীতিতে ইনভলভ। আমি বিষয়টা আবার বলছি, দক্ষিণ এশিয়ায় জেএনজি বালক বালিকা, ছাত্র এবং জঙ্গি সন্ত্রাসীদের রাজনীতিতে ইনভলভ। আমরা বেশ কয়েক বছর ধরে দেখলাম ওই রাজনৈতিক দলগুলা নেপাল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা এসব এলাকায় রাজনৈতিক দলেরা তেমন রাজনৈতিক গণতান্ত্রিক সংগ্রাম মুখে রেখে তারা আন্দোলন করে, কিন্তু আন্দোলনে সফল হতে পারে নাই। এটা এদেশে একটা রাজনৈতিক সংকট। অর্থাৎ একটি সরকারকে গণতান্ত্রিক উপায়ে সরাতে হলে যে সমস্ত আন্দোলন দরকার তা বিভিন্ন দল করে এসেও গভর্নমেন্টকে সরাতে পারে না। গভর্নমেন্টও আবার এখানে স্বৈরাচারী কায়দায় কারচুপির মাধ্যমে, জালজালিয়াতের মাধ্যমে সরকার বহাল থাকে। কাজে এই সব দেশের রাজনৈতিক দলগুলা কিছুটা হতাশায় ভুগতেছিল এবং তারা শেষ পর্যন্ত আবিষ্কার করলো কি, রাজনীতিতে ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করা, বালক বালিকা ছাত্রছাত্রী একদম প্রাইমারি স্কুলের থেকে শুরু করে ভার্সিটি লেভেলের ছাত্রদেরকে সংগঠিত করা। এবং আপনারা জানেন ইউরোপে কোনো ছাত্রের রাজনীতি নাই, ইউরোপের কোনো পার্টির ছাত্র লীগ নাই, ছাত্র ইউনিয়ন নাই, ছাত্র দল নাই। ভারতীয়ভাবে কোনো রাজনীতির কোনো ছাত্র দল নাই। আপনারা বাংলাদেশে আসবেন, প্রতিটি রাজনীতি ছাত্র নির্ভর ছাড়া তাদের রাজনীতি এগোয় না। তা ছাত্র রাজনীতির বিশাল বিশাল মহড়া দেখি আমরা, ছাত্রদের মুভমেন্ট দেখি, ছাত্রদের আন্দোলন দেখি। এই ছাত্রছাত্রীদেরকে আন্দোলন করানোর টাকা কোথায়? বিশাল বিশাল বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে ছাত্ররা আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। কোনো দল লাগে না তাদের, দলেরা সাপোর্ট দেয়। ছাত্রদের এই যে বাজেট, বিশেষ বাজেট কারা করে? সাম্রাজ্যবাদ ও তার দেশীয় দালালদের মাধ্যমে স্থানীয় বিভিন্ন দল এবং বহির্বিশ্বের থেকেও, সাম্রাজ্যবাদীর থেকে এই আন্দোলনের টাকা জোগাড় হয় এবং ছাত্ররা 12 মাসের 9 মাস মাঠে থাকে, স্কুল কলেজে যায় না। এই সমস্ত দলের নেতাদের আহ্বানে তারা সকাল বিকাল আন্দোলন করে। এখানে এত ছাত্রদের কিছু ইস্যু থাকে,
বেতন কমাও, বা অমুক শিক্ষামন্ত্রীকে তাড়াও, বা অমুক ধর্ষণের শিক্ষককে তাড়াও ইত্যাদি। ছাত্রদের নিজস্ব কিছু থাকে, ইস্যু থাকে। হলের সিট নিয়ে সিট পায় না, বেতন কম, বেতন কমাও, অমুক শিক্ষককে পাল্টাও, অমুক হেডমাস্টারকে পাল্টাও, এসব নিয়ে ছাত্রদের নিজস্ব কিছু ইস্যু থাকে। কিন্তু রাজনৈতিক রাজনৈতিক এই পাপীরা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম করে তাদেরকে ছাত্রদের এখানে নিয়ে আসে, এবং স্কুল কলেজ বন্ধ করে 12 মাস আমরা দেখি রাস্তায় ছাত্রলীগ, রাস্তায় ছাত্র ইউনিয়ন, ট্রাফিকের ভূমিকায় ছাত্র, বাস স্ট্যান্ডের ছাত্র, হাটবাজারের ছাত্র, সব জায়গায় ছাত্ররা ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছে। এমনকি ছাত্রীদের দেখছি যা রাস্তাও ঝাড়ু দিতে। পৃথিবীর কোনো দেশে এগুলো দেখেছেন, শুনেছেন? ইউরোপে এইসব নাই। এখন এই ছাত্র নিয়ে রাজনীতিটা এবং সাথে জনগণ লাগায়। জনগণের একটা দলীয় কিছু লোক থাকে, জনগণ একটা পার্টির দলীয় লোক, আর ওই দলের অভিভাবক যারা থাকে তারা তাদের সন্তানদেরকে পাঠায়। বৃহত্তর জনগোষ্ঠীর ছেলে মেয়েরা এখানে আসে না, এবং টাকা পয়সা দিয়ে ফুসলাইয়া ছাত্রদের এখানে জড়ো করে। তার উদাহরণ আমাদের জুলাই বিপ্লবটা কি ছিল? এত বড় আন্দোলন হলো, কোঠা আন্দোলন নিয়ে। এত বড় আন্দোলনের টাকা কে দিল, পলিসি কে দিল, এগুলো প্রশ্ন। আজকে ঠিক ভারতের জেনজি কি না করতে পারছে, যেটা ভারতের কংগ্রেস, ভারতের তৃণমূল, ভারতের অনেক পার্টি কংগ্রেসকে সরাতে পারে নাই। এবং মোদির খুঁটি এত শক্ত, লড়াতে পারে নাই, কোনো পার্টি পারে নাই। তারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনটাকে তারা শিক্ষা নিয়ে তারা এটা শুরু করলো। এখন ভারতের যে আন্দোলনটা হচ্ছে, ভারতের আন্দোলনে ছাত্র, যুবক, জনতা, আর ভারতের ইস্যু ছিল শিক্ষামন্ত্রী পাল্টাতে হবে, আর ভারতের ক্ষোভ ছিল অভাব অনটন তীব্র ছিল, বেকার সমস্যা ছিল, সরকারের জবাবহীনতা ছিল, বিচার ব্যবস্থার বিভিন্ন দুর্বলতা ছিল, এগুলো পঞ্জীভূত ছিল। এবং হালে মোদী সরকারের হিন্দুত্ববাদী প্রোগ্রাম, মুসলিম তাড়াও, হিন্দুস্তান গঠন করো, হিন্দু রাষ্ট্র গঠন করো, এসব স্লোগান, এবং নিরপেক্ষ যে অভাব অনটনের কথা আমি বললাম, এগুলো তো ভারতের এই অভাবটা, সকল দুঃখটা, কষ্টটা পঞ্জীভূত ছিল। সেইটাকে বিস্ফোরণ আকারে এই জেনজি এটা সামনে বেরিয়ে এলো। নেপালে ওরকম, শ্রীলঙ্কা ওরকম। এবং ভারতকে ভয় দেখাতে পারে, মোদিকে ভয় দেখাতে পারে এমন কোনো শক্তি ছিল না। সেই মোদি তার বাড়ির গেট ভেঙে ফেলেছে, সংসদ ঘেরাও করে রেখেছে। শোনা যাচ্ছে পালাবে আর পালাবে। ঘন্টার ব্যবধান হতে পারে, কিন্তু তাকে পালাতে হবে। যদি না পালায়, বিপ্লব দমন করতে হবে। যেমন ইরানের বিপ্লব দমন করছে, জনগণের বিপ্লব দমন করছে সেনাবাহিনীতে। আমরা জানি না সেখানে কত লোক মারা গেছে, কিন্তু বিপ্লবীরা রাস্তার থেকে পালিয়ে গেছে, সব ঘরে ফিরে গেছে। এখন ইরানের মতো যদি ওইরকম করে ভারতীয় সেনাবাহিনী, এই আন্দোলন
1 ঘন্টা টিকবে না। ইরানি স্টাইলে যদি করে, এখন এরা সামনে এনেছে কি ছাত্রদেরকে, আমি মিডিয়ায় দেখেছি 7-8 ছাত্র পর্যন্ত, প্রচুর স্কুলের ব্যাগ ঘাড়ে, স্কুল ড্রেস পরা, প্রচুর, অর্থাৎ এক জায়গায় প্রচুর। ভারতবর্ষ তো 1-150 কোটি মানুষের দেশ, সেখানে সব জায়গায় না, তবে মিডিয়া ছাত্রছাত্রীদেরকে দেখাচ্ছে, ছাত্রছাত্রীদেরকে সামনে এনে দেখাচ্ছে। এখন এটা ভারতীয় ছাত্রছাত্রীর মোট কত সংখ্যা, এটা একটা প্রশ্ন থাকে। গোটা ভারতের ছাত্রছাত্রী, না এটা কৌশল করে তারা ভিডিও করে এটা দেখাচ্ছে, কিন্তু দেখাচ্ছে। এবং মৃত্যুর সংখ্যা এখানে জানা নাই, মৃত্যুর সংখ্যা কোনো মিডিয়াতে জানতে পারছি না। আর ভারতীয় যে জেএনজির সাথে বাংলাদেশের সাথে ভারতের জেএনজির একটা পার্থক্য আছে। বাংলাদেশের যে ছাত্রছাত্রীর বা বাংলাদেশের জেএনজি যেটা মুভমেন্ট ছিল, সেখানে টোকাইদেরকে আনা হয়েছিল, সন্ত্রাসী জেলে আটক সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, সন্ত্রাসী, টোকাই এবং ভাড়া করা, আর তাদের দলীয় ব্যক্তিদের ছেলে মেয়েদেরকে এখানে জড়ো করে, এখানে এই দেশের কোনো পথ খুঁজে পায় নাই, কি করবে। যেহেতু বাংলাদেশের জিএনজির আন্দোলন সম্পূর্ণ কমপ্লিট, রাজনৈতিক ইস্যু ছিল, সেটা হচ্ছে কি আধিপত্য থেকে বেরিয়ে আসা এবং ভারতকে মার্কেট থেকে হটিয়ে দেওয়া, ভারত রাশিয়ারকে এই মার্কেট থেকে হটিয়ে আমেরিকার নেতৃত্বে, আমেরিকার পলিসিতে, এটা পরিষ্কার, এটা ওপেন সিক্রেট। তাই আমেরিকা এখানে জয়ী হলো, মিলিটারি ছাত্রছাত্রীদেরকে গুলি করে না মেরে হাসিনাকে প্লেনে উঠিয়ে পাঠিয়ে দিল পাশের দেশ। ভারত এইটা অনুসরণ করবে কিভাবে? শোনা যাচ্ছে ভারতের সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে, রেডি হচ্ছে। তো বিপ্লব, জনগণের নিরস্ত্র বিপ্লব দমন করতে যে কোনো সরকারের কোনো কঠিন ব্যাপার না, মানুষ মেরে ফেলতে হবে। 20 লক্ষ বা 2 কোটি লোকের রাস্তায় মিছিল, 200 লোক মারলে আর থাকে না। এখন এটা কি জাতীয় ইস্যু কিনা? জাতীয় প্রশ্নে জাতীয় যে নেতারা, তারা এটা করবে। ছাত্রদের শিক্ষামন্ত্রী হটাও, মোদিকে হটাও, এটা তাদের প্রধান স্লোগান। বেকার সমস্যা দূর করো, শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা সুযোগ সুবিধা করো, এসব একটা আভ্যন্তরীণ সমস্যা। কিন্তু ভারতের সমস্যাটা জাতীয় সমস্যা। জাতীয় সমস্যা কি? ভারত নিজে একটা আধিপত্য শক্তি, সম্প্রসারণবাদী শক্তি। এশিয়ায় আসতে হলে, আমেরিকাকে এশিয়ায় তেজারাতি ব্যবসা করতে হলে ভারতের সাপোর্ট লাগে, ভারতের সাথে অ্যালায়েন্স করতে হয়। রাশিয়া আর ভারত মহাজোট, চীন আর আমেরিকা ভারতের মার্কেটের উপরে সরাসরি আসতে পারে না। এখানে বাধাটা মোদি সরকার। এখন মোদি সরকার, কংগ্রেসের ব্যাপারটা সে সময়ের কথা, এখন মোদি সরকার এবং মোদির স্বৈরাচারী, মোদির ধর্মত্ববাদ, এই মুসলমান তাড়িয়ে হিন্দু রাজত্ব কায়েম করা, এইসব ক্ষোভ ভারতের সকল মানুষের ভিতরে, আগের ক্ষোভ আর এই শেষের ক্ষোভটা একত্রিত হয়ে একটা বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের নেতৃত্ব দিচ্ছে কারা? ভারতের ওই পাপীরা, পুরাতন যে সমস্ত শোষক শ্রেণী, আমলা মুৎসুদ্দি, ভারতের বুর্জুয়ারা, ওই পাপীরা এটার নেতৃত্ব দিচ্ছে, এটার অর্থ দিচ্ছে। এবং এটা কোনো ন্যাশনাল ইস্যু, ওই প্রশ্নে ভারতের মোদি যদি পালায়, ভারত বা এশিয়া এসে যাবে চীন,
রাশিয়া, আমেরিকা, 3 সাম্রাজ্যবাদ এখানে এসে যাবে। এবং ওই 3 সাম্রাজ্যবাদের দালাল ভারতে আছে। আমাদের দেশে ওই 3 সাম্রাজ্যবাদের দালাল আছে। ভারতের এই দালালের খুব শক্তি। চীনা বাণিজ্য আছে, চীনার সীমান্ত গণ্ডগোল আছে, রাশিয়ার বিনিয়োগ আছে, রাশিয়ার পুরান বন্ধুত্ব, আর আমেরিকা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে ভারতের সঙ্গে। এবং ভারতের জন্য বঙ্গোপসাগর, তার আমেরিকার জন্য বাধা। এবং চট্টগ্রাম বা বাংলাদেশের উপরে আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে গেলে ওই তার আমেরিকার ওখানে একটা লাগবে, রিমোট পুতুল সরকার লাগবে। আর ভারতকে নিয়ন্ত্রণ করতে গেলে চীনের একটা রিমোট পুতুল সরকার লাগবে। আর রাশিয়া ও ভারতের নিয়ন্ত্রণ করতে হলে রিমোট সরকার লাগবে। তারা একত্রিত হয়ে মোদিকে সরিয়ে যদি দেয় তাহলে এটা সফল হবে। আমি মাস 1.5 আগে, 2 আগে জেনজি নিয়ে আলাপ করেছি এবং আমার এই আলাপটা এখানে একবার হয়ে গেছে যে ভারতবর্ষে এশিয়ার আমেরিকানরা, সাম্রাজ্যবাদীরা, ন্যাটোরা, তারপরে রাশিয়া, চীনরা এইখানে একটা বাজার খুলতে মানচিত্র পরিবর্তন করতে হবে। ভারতের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভারতের আসাম, 7 সিস্টার, এইসবকে ভারত থেকে আলাদা করে নতুন নতুন ছোট ছোট রাষ্ট্র, পাশে নেপাল আছে, এগুলো এমনিতেই চলে যাবে। মোদিকে এখানে হটাতে হবে। মোদি যদি এখানে টিকে থাকতে হয়, জেনজি আর বালক বালিকা আর ছাত্রছাত্রী এইটা রাখতে হবে না। তার জাতীয় স্বার্থের জন্য কয়েক কোটি মানুষ যদি রাস্তায় নেমে আসে, এখানে মেরে, ইরানের মতো মেরে তাদের এই বিপ্লব দমন করতে হবে। ভারত কি তা করবে? আমাদের ইউনূস সাহেব কি ছাত্রছাত্রীদের আন্দোলনে গুলি করেছে? করে নাই। কাজে দুটো দেশের, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, এইসব এলাকায় জেনজি সাথে জনতা লাগিয়েছে। এটা নিয়ে মুভমেন্ট করতেছে। এটা ইউরোপে নাই। এবং এটা কোন দেশের থেকে ফলো করছে তাও না, এটা এদেশের আবিষ্কার। জেএনজি, ছাত্র যুবক, তারপরে সন্ত্রাসীদের দিয়া, টোকাইদের দিয়া মিছিল এবং আন্দোলনের সামনে রেখে আন্দোলন করা। কিন্তু এই যে ছাত্রছাত্রীদের আন্দোলন ভারতে চলছে বা বাংলাদেশে চলছে, এর ফিনান্স দিয়েছিল কে? এর পলিসি দিয়েছিল কে? এর অস্ত্রশস্ত্র দিয়েছিল কে? এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের যদি ভারতের একটা জাতীয় সমস্যা না হয়, যেমন আমরা একটু পিছনে একটা উদাহরণ, নওয়াজ সিরাজউদ্দৌলা বলেছিল যে আমার বহু দোষ আছে, ত্রুটি আছে, এগুলা তো আমি আপনাদের সাথে করেছি, আমি আপনাদের কাছে আসব, আপনারা এটা বিচার করতে পারবেন, কিন্তু আপনি ইংরেজ থাকেন। কিন্তু ভারতীয় সুবিধাবাদীরা, জগৎ শেঠ, রায় দুর্লভ, ঘসিটি বেগম, তাদের পদলোভের জন্য, নবাবির লোভে নওয়াজ সিরাজউদ্দৌলাকে খুন করে ফেলল। এলো মীর জাফর, মিরন, ঘসিটি বেগমরা। ইংরেজ তাদেরকে চিনল যে এরা বিশ্বাসঘাতক, এদেরকেও ইংরেজ মেরে ফেলছিল। যাই হোক, আজকে ভারতবর্ষ বা বাংলাদেশে ভারতকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আপনার ভারতে মোদিকে সরিয়ে দিতে হবে। আসবে কে? ভারতে আসবে পুরান পাপীরা। তাতে কি জেএনজি বা ভারতবর্ষ গণতান্ত্রিক আন্দোলন ফিরে পাবে? ভারতে কি গণতান্ত্রিক আন্দোলন বা ধর্ম নিরপেক্ষ এসব সৃষ্টি হবে? ভারতের ক্ষুধা, দারিদ্র, বেকার দূর হবে? ভারতের শিক্ষায় যে সমস্যা আছে তা কি দূর হবে? কিছু দূর হবে না। শুধু এই বর্তমান পাপী চলে যাবে, নূতন পাপীরা আসবে, স্থানীয় দালালরা আসবে। নিয়ন্ত্রণ করবে কে? চীন, রাশিয়া, আমেরিকা। ওরা আবার এটা একটা
নেগোসিয়েশন করে চালাবে। এখানে ওরা আবার মারামারি করবে না, এরা বাণিজ্যিক মার্কেট ভাগাভাগি করবে। মুদি থাকবে না, যেটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের জাতীয় ইস্যু ছিল, বাংলাদেশের ইস্যু ছিল জাতীয়, অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় সরকার, আমি পুরোপুরি তা বলতে চাই না। হাসিনাকে তাড়িয়ে দিয়া আমেরিকা এলো এবং আমেরিকা সরাসরি এখানে পদক্ষেপ নিয়ে জেএনজি বের করে এবং বাংলাদেশের টোকাইদের, হাইজাগারদের, তারপরে জেল থেকে সন্ত্রাসীদের মুক্তি দিয়া এবং পুলিশ মেরে এবং 17-18টা থানা লুটতর আওয়ামী লীগ করে নাই, জনগণ করে নাই। মেট্রো রেলে আগুন, বিভিন্ন সন্ত্রাসী জ্বালাও পোড়াও, এগুলো তো আওয়ামী লীগ করে নাই। তাহলে করলো যারা, তারা জানে এই করে জনগণকে হাসিনার বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দিয়ে এখানে তালে গলে আওয়ামী লীগকে খতম করা। তারা এখানে সফল হলো। আমরা বাংলাদেশের লোক কি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেয়েছি? বাংলাদেশ কি সাম্রাজ্যবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি? কিছু পাইনি, বরং বাংলাদেশ একটা পুতুল সরকার, রিমোভ সরকার। আমেরিকার থেকে রিমোভ দিয়ে এই পুতুল সরকারকে পরিচালনা করে। কাজে গণতান্ত্রিক আন্দোলন আর গণতান্ত্রিক আন্দোলনের নেতা শ্রমিক কৃষক যদি না থাকে, এটা প্রমাণিত। সাম্রাজ্যবাদের যুগে কোনো জাতীয় বুর্জোয়ারা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করতে পারবে না। এখানে মজদুর শ্রেণী, সম্মানিত কৃষক শ্রেণী, ওয়ার্কার্স শ্রেণীর দায়িত্ব এটা। তাদের নেতৃত্বে আন্দোলনটা হতে হবে। জনগণ এটা আজ না বুঝলেও জনগণকে বুঝতে হবে। জনগণ কখনো বুঝতে না পারলে কখনো গণতান্ত্রিক আর রাজনৈতিক মুক্তিও সম্ভব হবে না। আসেন, আমার আজকে প্রধান আলাপের বিষয় ছিল ভারত প্রসঙ্গ। ভারতের জেএনজি, আবার জনতা, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, বাংলাদেশ, এরা যে ছাত্র যুবক সামনে এনে জেএনজি আন্দোলন করছে, এটা পৃথিবীর কোনো দেশের উদাহরণ নাই। সাম্রাজ্যবাদ এটা এখানে প্রয়োগ করে সফল হচ্ছে। এখন দেখবেন প্রতিটি দেশে দেশে বালক বালিকাদের সামনে নিয়ে আসবে, আর পুরান পাপীরা টাকা দেবে। পুরান পাপী অর্থাৎ আমলা মুৎসদ্দি বুর্জুয়া দলগুলা, সাম্রাজ্যবাদের পালিত পোষ্য পার্টিগুলা এটা নেতৃত্ব দিবে, টাকা দিবে, সব কিছু দিবে। কিন্তু আন্দোলনটা দেখাবে কার? ছাত্রছাত্রীদের আন্দোলন দেখাতে এবং ছাত্রছাত্রীকে বীর ঘোষণা করবে। এখন যে ছাত্রছাত্রী যে রাজনীতিতে এসে গেছে, প্রায় 9 মাস ছাত্রছাত্রীরা লেখাপড়া বাদ দিয়া রাজনীতির বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করে। এতে সাম্রাজ্যবাদ সবচেয়ে বেশি লাভ হয়েছে। এদেশে মেধা শূন্য করতে পারতেছে। এখানে বিদ্যা শিক্ষা শেষ। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এখানে বিদ্যা শিক্ষা সব শেষ। আগামীতে এই দেশে আর কোনো ছাত্র যুবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, বিজ্ঞানী এইগুলো এই দেশে আর হবে না। এবং ভালো ভালো ছাত্ররা রাজনীতি এসে মন্ত্রী হবে, এমপি হবে। কাজী এদেশের শিক্ষা দীক্ষা ধ্বংস করে দিয়েছে এই জেএনজি, বিশেষ করে ছাত্রছাত্রী আন্দোলনগুলা। এরা ছাত্রছাত্রীদের দোষ দিচ্ছি না আমি, এরা দিচ্ছি পাপী বুর্জুয়া দলগুলা, পুরানো যে পাপী রাজনৈতিক দলগুলা, এদেরকে দোষ দিচ্ছি। এদের এখানে লাভটা কি? এদের লাভ শুধু প্রধানমন্ত্রী হতে পারলাম, এমপি হতে পারলাম, শোষণ নিপীড়ন করে একাধিক বাড়ি বানালাম, মহাসুখে থাকলাম। শ্রমিক কৃষকের জীবনযাপন, কৃষি ব্যবস্থার উন্নতি, শ্রমিক শ্রেণীর উন্নতি, কলকারখানার উন্নতি, বা দেশের শিল্প বিপ্লব ঘটানো, বা দেশের কারখানা বৃদ্ধি করা, বেকার দূর করার জন্য তো দেশের শিল্প অঞ্চল বানাতে হবে।
গ্রামে গঞ্জে শিল্প কারখানা, মহকুমা থানা পর্যায়ে বড় বড় শিল্প কারখানা হতে হবে। এদেশে তা নাই, কোনো কালেও ছিল না। সেই সামন্ত রাজা বাচ্চা শেষ হয়ে গেছে, আসছে এক ধরনের জমিদার বাচ্চা রাজারা। তারপরে আসছে পুঁজিবাদী যুগে, আসছে কারা? আমলা মৎস্যদ্বী বুর্জুয়ারা, আমলারা আসছে। এই আমলাদের হাতেই দেশ। এখন আমলারা বুর্জুয়ারা কারখানার কি বুঝবে, শিল্পের কি বুঝবে? এরা যেটা বোঝে, নিজেদের গাড়িতে চড়ছে, দেশ বিদেশ ঘুরছে, দেশ বিদেশ বাড়ি আছে, টাকা পয়সা আছে, এটা হলে এদের স্বার্থ। আর আমাদের উৎপাদক শ্রেণী জনস্বার্থ, জনগণের সমস্যা কি হয়েছে? বেকার আর বেকার। কাজ করতে হলে ঢাকা যেতে হবে, কোনো কারখানা নাই। ধরেন আমার বাড়ির থেকে ঢাকা পর্যন্ত 200-300 মাইল দূর হবে, 200 মাইল দূর হবে। 200 মাইলের ভিতরে একটা গার্মেন্টস নাই। কি আছে? দেশ ভরে সাইকেলের ওই মেকারি কারখানা, ছোট ছোট ঝালাই কারখানা, এইসব। কোনো ওয়ার্কশপ, ছোট ছোট গাড়ির মেরামতের ওয়ার্কশপ, কোনো কারখানা নাই। যেটা আপনারা না দেখলেও বুঝি আমরা যে জাপানটা কেমন দেশ, চীনটা কেমন দেশ, বেকার নাই কেন সেখানে? আমাদের দেশের লক্ষ লক্ষ গ্র্যাজুয়েশন হয়েছে, লক্ষ লক্ষ ছেলে ম্যাট্রিক পাস করতেছে, 5-6 পাস করে কোনো কর্ম নাই, একদম চুরি ডাকাতি, একদম টাস ইত্যাদি। এবং আমি বেকারটা নিয়ে অনুসন্ধান করি, আমার কাছে খুব ভয়ানক দুঃখ লাগে। এত মানুষ, কোনো মানুষের কোনো কর্ম নাই। কাজে এই জেএনজি বিভিন্ন সময় বিপ্লবের ডাক পায়, ওখানে যে তারা বিপ্লব করে সাম্রাজ্যবাদ। এখানে শিল্প কারখানা, শিল্পভিত্তিক, শিল্পের অন ডেভেলপমেন্ট দেবে না। সাম্রাজ্যবাদের সবসময় এসিয়ে দরকার বেকার বাহিনী, এবং বেকার এখানে মজবুত করে রাখবে সাম্রাজ্যবাদ। এই বেকারদের দিয়ে তাদের প্রয়োজন মতো বিপ্লব করায়। আর ছোটোখাটো কাজকর্ম পুলিশে আনসারে এখানে সেখানে কাজ করে। কিন্তু সাম্রাজ্যবাদের সবচাইতে প্রধান লক্ষ্য হচ্ছে কি, এশিয়ায় যেন মজুদ বাহিনী থাকে, বেকার বাহিনী যদি থাকে, তাহলেই তারা তাদের উদ্দেশ্যে, তাদের স্বার্থে বিপ্লব ঘটাতে পারবে যখন খুশি তখন। তাই দেখবেন বাংলাদেশ একটা ঘন বিপ্লবের দেশ, ঘন ঘন বিপ্লবের দেশ। ভারতও ঠিক সে অবস্থায় যাচ্ছে। ভারতে কেবল শুরু। এখন ভারতের জাতীয় সমস্যা আছে। মোদী সরকার বা কংগ্রেস এইসবকে উৎখাত করে দিলে ভারতের পরাশক্তির গ্রাস, পরাশক্তির রিমোট পুতুল সরকার হবে ভারতে। এখন ভারত কিছুটা তার জনবল আছে, কিছুটা সে আত্মনির্ভর, নিজেরা হাঁটুতে ভর দিয়ে সে দাঁড়াতে পারে। আর যেদিন এই সমস্ত জেএনজি সফল হবে এবং কংগ্রেসের মতো দল, মোদীর মতো দল এরা ধ্বংস করে দিতে পারবে, আমেরিকার নেতৃত্বে রিমোট পুতুল সরকার হবে। এই রুশের দালালদের রিমোট পুতুল সরকার, চীনের রিমোট পুতুল সরকার হবে, আমেরিকার রিমোট পুতুল সরকার হবে। এখন ভারত এটা দমন করবে বা করবে কি না, এটা ভারতের ব্যাপার। আমার নিজের ধারণা, যেখানে জাতীয় ইস্যু, এটা পুরা জাতির অস্তিত্বের ব্যাপার, সার্বভৌমত্বের ব্যাপার, সেখানে জেএনজি বলেন, ছাত্রছাত্রী বলেন, আর যে আন্দোলন হোক, জ্ঞানী নেতা সেখানে এগুলো স্ম্যাশ করে দিবে, ধ্বংস করে দিবে। তাতে তার উপরে সাময়িক গ্লানি আসবে, বহির্বিশ্বের চেঁচামেচি করবে, ইত্যাদি করবে। একটা জার্মানি হিটলার, চেঙ্গিস খাঁ, ওই টাইপের লোক ছিল। তাদের কাছে ছিল জাতীয় স্বার্থ, তারা সব কিছু করছে। হিটলার ওইরকম সব কিছু করছে। কাজী জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বর প্রশ্নে কোনো বিক্ষোভকে বাড়তে দিতে হয় না।
আর যারা এটাকে বাড়তে দেয়, আজকে যে জিএনজির উপর ভর করে ক্ষমতা আসবে, কালকে তার ওই একইভাবে নামতে হবে। কারণ একটা অভ্যাস অনুশীলন দেখিয়ে এলো কি, ছাত্র যুবকদের দিয়ে ঘেরাও করলেই রাষ্ট্র ক্ষমতা পাল্টে যায়। কাজে আজকে যেই নেতা এই সমস্ত বিপ্লবের পৃষ্ঠপোষকতা করবে, এসব বিপ্লবকে প্রশ্রয় দিবে, বা আর যারা এরা তো ক্ষমতায় আসবে, এদের কপালেও জেএনজির লাথি খেতে হবে, ছাত্র যুবকদের লাথি খেতে হবে। কাজেই রাজনীতি একটা কথা, রাজনীতি শুধু রাজনীতিকটাই করবে। আমি বহুবার বলে আসছি, ছাত্রছাত্রী স্কুলের বাউন্ডারিতে আসবে না, স্কুলে গেটে ঢুকবে, ছুটি হবে, বাড়ি আসবে, পড়াশোনা করবে, জ্ঞান চর্চা করবে, জ্ঞান শেষ, তার স্বাধীনভাবে তার রুচি মতো সে তখন তা করবে। ছাত্র অবস্থায় এখানে একটা কথা আছে, অনেক সময় কথা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক। আবার কেউ কেউ বলছে কি, আমাদের ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায়, ভবিষ্যৎ দেশ চালাবে কীভাবে? আমেরিকায় ছাত্র দল নাই, ছাত্র লীগ নাই, লন্ডনের ছাত্র লীগ নেই, ছাত্র দল নাই, পশ্চিমা উন্নত দেশগুলোর ছাত্র লীগ নেই। ও দেশে কি রাজনীতিতে লোকের অভাব হচ্ছে? অভাব হচ্ছে না। কাজেই এটা একটা খোলা যুক্তি যে রাজনীতি করতে হলে ছাত্রদেরকে রাজনীতির অফিসে আসতে হবে, স্কুল বন্ধ দিয়ে রাজনীতির মিছিলে আসতে হবে। এগুলো এদেশের কিছু সুযোগ সন্ধানীরা এগুলো করে ছাত্রদেরকে এই লাই দিয়ে এখন এরা ছাত্র, একদল ছাত্র আছে ধর্মের জন্য রক কেটে দেয়, হাতের কবজি কেটে দেয়। এভাবে হাতের রক কাটা আর পায়ের রক কাটা আর হাতের কবজি কাটা এদেশে কম হয় নাই। এবং এক মুসলমান আর এক মুসলমানের রক কেটে দেয়, এক মুসলমান আর এক মুসলমানকে বলে কাফের কয়। কাজী সাম্রাজ্যবাদ এগুলো চালাচ্ছে, এবং সাম্রাজ্যবাদ তার দূতাবাসের মাধ্যমে আমাদের দেশের প্রতিটি লোকের পিছে পিছে আমরা কি ভাবি কি করি তারা রেকর্ড করছে, এবং সে অনুযায়ী তাদের রণনীতি এবং রণকৌশলটা করছে। কাজেই এশিয়ার স্বার্থ, এশিয়ার দেশসমূহ আমাদের স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থ। এটা বুর্জোয়া, দালাল বুর্জোয়াদের কাছে আমি আশা করছি না, তাদের কাছে এগুলো বলছি না, এগুলো জনগণের উদ্দেশ্যে বলছি। শ্রমিক কৃষক, মেহনতি কৃষক, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স ক্লাস, এই দায়িত্ব এখন তাদের। তারা কখনো দালালি করে না, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয় না, সাম্রাজ্যবাদ সার্বভৌমত্ব বিকিয়ে দেয় না। এই দালাল বুর্জোরা, ওদের কাছে সার্বভৌমত্ব কিছু নাই, ওদের কাছে নিজের স্ত্রী মেয়েও নাই। তাদের স্বার্থে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সাথে বুর্জোয়া, দালাল বুর্জোরা সব কিছু করতে পারে। কথা ছোট করে নিয়ে আসতে চাচ্ছি, বেড়ে যাচ্ছে কথা, এই সমস্ত আলাপ করতে গেলে দিন মাস শেষ হবে না। তো থ্যাংক ইউ, সাথে থাকবেন, আমি সাথে আছি। আবার কোনো পর্বে দেখা হবে।